পারে। তো কায়সার রহমানী রহনপুরে তার এলাকার সামু পাগলাকে নিয়ে একটা চমৎকার ঘটনা বলেছিল, যে ঘটনাটা আমার বহুদিন পর্যন্ত মনে ছিল। এবং এই ধরনের মানুষ মানে সব এলাকাতেই থাকে, এবং এই ধরনের মানুষের সাথে যাদের মানে কি বলবো, যারা শুনেছেন আগে তারা তো বুঝতেই পারছেন যে সামু পাগলার কোন ঘটনা, এবং যারা শুনবেন আজকে প্রথম তারাও বুঝতে পারবেন যে কিছু কিছু মানুষ থাকে তাদের সাথে খুব ইন্টিমেসি হয়ে যায়, এবং সে সমস্ত মানুষ কোন একটা সীমাবদ্ধতাকে অতিক্রম করেও বারবার আপনার কাছে ফিরে আসে। সামু পাগলা তেমন একজন মানুষ। শুনে আসি কায়সার রহমানের সেদিনের সেই ঘটনাটি। সেটা হচ্ছে যে আমার এসএসসি পরীক্ষার সময় আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পরে আমি ঢাকায় খালাম্মা খালুর কাছে মানুষ হয়েছি। এই পর্যন্ত আমি খালাম্মা খালু মানে আমার দেখাশোনা করেন। তো আমি ঢাকায় আসার পর খুব অনেকদিন পর পর বাড়ি যাই। আর স্বাভাবিকভাবে আমি বাড়ি গেলে পড়াশোনা কম করি এবং আড্ডাটা বেশি দিই, এবং আমার বন্ধু বান্ধব প্রচুর, যে কারণে আম্মাও চায় না যে আমি বেশি বাড়ি আসি, মানে আমার জন্য যে ওখানে থাকলেই পড়াশোনা বেশি করবে। তো প্রথমে আমাদের গ্রামটার একটু বর্ণনা দিই যে চাঁপাইনবাবগঞ্জ জেলার লাস্ট স্টেশনটা হচ্ছে রহনপুর স্টেশন, মানে ওটার পরে ইন্ডিয়া, যার ফলে মানে আমাদের রহনপুর গ্রামে অসংখ্য পাগল দেখা যায়। মানে সম্ভবত ট্রেনে উঠে যাওয়ার পর ট্রেন আমাদের ওইখানে তো অনেকক্ষণ থাকে, ট্রেন দুই দিন থেকে যায়। যখন দেখে যে চলছে না তখন হয়তো তারা নেমে পড়ে, যার কারণে বিচিত্র রকমের পাগল কিন্তু মানে 2-1 মাস পর পরই সেখানে দেখা যায়। তো রহনপুর বড় বাজার যেটা, সেখানে একজন পাগল ছিলেন, ওর নাম হচ্ছে সামু পাগল। আমরা স্থানীয়ভাবে তাকে সামু পাগল বলি। তো সামু পাগল ওর হচ্ছে যে পাগলরা সাধারণত একটু অপরিষ্কার হয়, এবং মানে চুল অপরিষ্কার হয়, দাড়ি অপরিষ্কার করে না ঠিক মতো। কিন্তু ওটার সে বিপরীত ছিল। আচ্ছা, সুদর্শন ছিল চেহারা, ফর্সা, মুখ ভর্তি কালো দাড়ি, আর চুলও অনেক ঘন এবং খুব বড় না, কিন্তু মানে ঘনত্বের কারণে মনে হতো যে অনেক বেশি চুল, বেশি চুল। এবং আমি দেখেছি ওনাকে যে উনি বসতো মুনি ঋষিদের মতো, মানে চাল চলনে একটা আভিজাত্য ছিল, এবং মানে পাগলরা পাগলামি করতো, ও কিন্তু পাগল, কিন্তু পাগলামি করতে আমি কখনো দেখি না। এই রহনপুর বড় বাজার যেটা, মানে বাজারে একটা, ওই বড় বাজারে সিলেক্টিভ 5 থেকে 6টা দোকানে সে নিয়মিত বসতো, আর ওখানেই থাকতো, ওখানেই ঘুমাতো। বাজারের যে ছাউনিগুলো, যে দোকানগুলোতে বসে থাকতো, তো বসতো। আবার মুনি ঋষিরা ধ্যান করে যেভাবে, ঠিক ওইভাবে বসতো, আর বিড় নিজে নিজে কি বলতো। আর সিগারেট খেত খুব, সবসময় হাতে দেখতাম সিগারেট। ওই নির্দিষ্ট কয়েকজন লোকের কাছে চাইতো কিছু, কেউ দিলে খেত, না দিলে খেত না, এবং উপদ্রব করতো না সে। এই কারণে তাকে মোটামুটি এখনো আমার মনে হয় যে সবাই খুব বেশি সমাদর করে, বা সবাই তাকে পছন্দই করে বলা যায়। তো আমি আব্বার মৃত্যুর পর খালু আমাকে ঢাকায় নিয়ে চলে আসে, আমি ঢাকার বিসিএসসি কলেজে ভর্তি হই। একবার প্রায় 1 বছর পরে আমি বাড়ি এলাম। বাড়ি যাওয়ার পরে নাইট কোচে বাড়ি গেছি, সকালবেলা পৌঁছেছি, রেস্ট নিয়ে বিকেলবেলা বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা। এবং আমি মানে এখন পর্যন্ত এখনো বাড়ি গেলে আম্মার প্রচন্ড বকা খাই, এবং প্রচুর রাত করি, মানে বাসায় ফিরতে রাত হয়ে যায়। তো তখন আড্ডা দিতাম। আমাদের ওখানে একটা সিনেমা হল আছে, মুক্তাশা সিনেমা হল। ওই সিনেমা হলে আমরা প্রত্যেক মানে বন্ধুরা আড্ডা দিই সবাই, এবং রাত হয় অনেক। তো একদিন আড্ডা দিতে প্রায়, এটা হচ্ছে 2000 সালের ঘটনা। 2000 সালের ঘটনা। তখন আমি কলেজে 2য় বর্ষে পড়ি। আচ্ছা। তো আড্ডা দিলাম অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমি বাড়ি যাব। রহনপুরের সবচাইতে সুন্দর এবং বড় কবরস্থানটা হচ্ছে খোয়াড় মোড় এলাকায়। খোয়াড় মোড় মানে ওইখানে একসময় খোয়াড় ছিল, মানুষজন বসবাস কম ছিল, ওই গবাদি পশু, গরু ছাগল, যে জেলখানা যেটা, আচ্ছা, সেটা খোয়াড়। তো এই জন্য ওই জায়গাটার নামকরণ খোয়াড় মোড়।
তো এই খড় মোড়ে আমাদের নতুন বাড়িটা, ওই বাড়িতে আমরা এখন থাকি। তো ওই সবচেয়ে সুন্দর বড় কবরস্থানটা, পরিষ্কার পরিচ্ছন্ন খুব, এবং কবরস্থান সম্বন্ধে আর যা যা থাকে যে খুব ভয়ঙ্কর এটা সেটা, আমাদেরটা সেটা না, আমাদেরটা হচ্ছে খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব চমৎকার একটা কবরস্থান। তো ওইখান থেকে আমার বাড়ি যেতে হেঁটে যেতে 5 মিনিট লাগে। আচ্ছা, ওইখান দিয়ে যেতে হয়। তো রাত 12:30 1টা প্রায় বেজে গেছে আড্ডা দিতে দিতে। আমি যাচ্ছি, আমি গেলাম কবরস্থানের পাশ দিয়ে। তো সামো আসছে, সে নির্দিষ্ট কয়েকজনকে যে পছন্দ করতো, তো ওর মধ্যে আমি একজন ছিলাম। আচ্ছা। তো সামো এসে বলছে যে টাকা দে। আমিও আবার তুই বলতাম ওকে। তুই বলতাম, আসলে বলাটা আসলে ঠিক না, বলতাম কেন জানি। বলছে যে টাকা দেয়। তো আমার তাকে ভালো লাগতো, কারণ সে একটা পাগল, কিন্তু এই যে মনি ঋষিদের মতো চলাচল, কোনো পাগলামি করে না, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দীর্ঘদিন থেকে তাকে দেখে আসছে, ছোটবেলা থেকে প্রায় 20 বছর একই জায়গায় ছিল, যার ফলে একটা মায়া মমতা কাজ করে তার প্রতি। আর আমি অনেকদিন পরে বাড়ি গেছি, আমি দিলাম টাকা দিয়ে পরের দিনও বিকেল বেলা বের হয়েছি, 1টা-2টা পর্যন্ত ঘুমাই, কাজ থাকে না তো বাড়িতে গেলে কোনো। আর আম্মাও বকাঝকা তখন একটু কম করে, ভাইয়া একটু বকাঝকা করে। তো আবার আড্ডা দিয়েছি, ঘোরাফেরা করেছি। আমার কোনো বন্ধুর বাড়ি মানে খড় মোড়ে না, বিভিন্ন জনের বিভিন্ন জায়গায়। ওকে। তো আমি আবার বাড়ি আসছি 12:30 1টা। আর তখন কবরস্থানটা মানে এখন সেটা বাউন্ডারি দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত লাইট লাগানো হয়েছে, তখন এটা ছিল না। ওকে। এবং ওইখানকার মোড়টা তো অনেক ক্লিনিক হয়েছে এখন, তো ক্লিনিক গুলো ছিল না, একদম ফাঁকা জায়গা ছিল এটা। আমি আসছি, আস্তে কবরস্থানের পাশ দিয়ে আসছি, আবার সামো আসছে। সামো এসে বলছে যে টাকা দে। আমি কিছু মনে করিনি, আমি দিলাম, চাইতে পারে, স্বাভাবিক। বাসায় চলে গেছে, বাড়িতে চলে গেছে। ভাইয়া বকাঝকা করলো, আম্মারও একটু ঝামেলা হয়, কারণ রাত্রেবেলা আবার আম্মাকে উঠাতে হয়, আমার আম্মা খাবার দেয়। ওকে। পরে 2-1 দিন আসছি, কোনটা 2-1 দিন আমি আর দেখি নাই তাকে। তারপরে একদিন আমি আসছি, এসে ঠিক কবরস্থানটার পাশ দিয়ে যাচ্ছি, তখনও 1টা-1:30 বাজে। তো মানে কান্নার আওয়াজ, এই হু 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 করে কান্নার আওয়াজ। তো আমি চিন্তা করলাম যে এখানে মানে কাঁদছে কে। তো দেখলাম যে সামো, ওই এখন যেখানে গেটটা বানানো হয়েছে ওর পাশে, সে ওই মানে জড়সড় হয়ে বসে কাঁদছে। তা আমি আবার তার পাশে গেছি। পাশে গিয়ে আমি বলছি যে কি ব্যাপার, কাঁদছিস কেন? তো ও কিছু বললো না, ও কিছু না বলে আমি যেদিক দিয়ে আসছি সেই দিকে চলে গেল, মানে বাজারের দিকে গেল। আমি আবার ওর বিপরীত দিকে আমার বাড়ি। আমি আর কিছু বললাম না, আমি তখন আমার বাড়ির দিকে যাচ্ছি। তো একটা কাঠের মিল আছে আমার বাড়ির সামনে, তো ওটার কিছু দূর আসা মাত্র হঠাৎ দেখি সে আবার আমার সামনে। আমি আবার একটু অবাক হলাম যে কি ব্যাপার, ও চলে গেল, এখন আবার সামনে আসলো। অবাক হয়েছি, কিন্তু প্রশ্ন জাগে নাই মনে, কারণ সব বিষয়গুলো আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। সে বলছে যে আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটা সাদা চাদর দিতে হবে। তো আমি সাদা চাদর, ঠান্ডা, তখন গরমের সময়। তো আমার মানে এখন যেটা মনে হয়, যেমন একটু আগে যে গল্পটা বলছিলাম যে ওই মহিলার হাসি, তো শামুর চোখ দুইটা মানে কেমন একটা মমতা, মানে সে চাচ্ছে। তো চোখ দুটো আমার খুব মনে পড়ে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, দিব, যা, ঠিক আছে দিব বলে আমি বাড়ি চলে গেলাম। তারপরের দিন বিকেল বেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, আমার বন্ধু রাজু, তাজ, এরা সবসময় আড্ডা দিই একসাথে, বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়ার সময় বলছি যে আবদারটার কথা বললাম সামুর, যে সামুর সাথে এরকম দেখা, 2 দিন টাকা দিলাম, এখন আবার ওর নাকি ঠান্ডা লাগছে, সাদা চাদর নেবে। এই কথা বলা মাত্র ওরা হাসতে লাগছে। তো মানে আমি কিছু বুঝে উঠতে পারছি না, প্রচন্ড হাসছে তারা, যে কি ব্যাপার, আমি স্যার হাসছিস কেন? তো ওরা ফাইজলামি করতে শুরু করলো আবার, যে কি চাইছে তোর কাছে? তা আমি বললাম যে চাদর।
কত টাকা দিয়েছিস তুই? আমি কত টাকা দিয়েছিলাম মনে নেই আমার, বললাম যে হ্যাঁ দিয়েছি এটা সেটা। ওরা আরো হাসছে। তো আমি যখন সিরিয়াস হলাম যে কি ব্যাপার, মানে ঘটনাটা কি বল, তখন বলছে যে শামু তো প্রায় 7-8 মাস আগে মারা গেছে। তো মানে এই কথা শুনে মানে আমিও বুঝতে পারছি না যে মানে ওরা কি আমার সাথে তাহলে কি ফাজলামি করছে নাকি। সেটাই, কারণ আপনার সাথে সামুর তার আগে কয়দিন দেখা হয়েছে? মোট আমার মোট 3বার দেখা হয়েছে, এবং 2বার টাকা চেয়েছে, 1বার চাদর চেয়েছে। একবার চাদর চেয়েছে। মাঝখানে শুধু 2 দিন দেখা হয় নাই তার সাথে আমার, মানে আমি 4-5 দিন প্রত্যেকবার ছিলাম। কি গোরস্থানের সামনে দেখা হয়েছিল? প্রত্যেকবার গোরস্থানের সামনে, এবং লাস্টে একবার যে কাঠে। কিন্তু আমি তাকে গোরস্থান থেকে আসতে দেখিনি। আচ্ছা, মানে তার আশাটা হয়েছে হঠাৎ, সে কোথা থেকে কোন দিক থেকে আসছে এটা আমার মনে হয়নি। আর মনে হয়নি এই কারণে যে একটা পাগল মানে আসতেই পারে, আমার কাছে সেটা মনে হয়েছে। তো ওরা যখন বললো যে মানে শামু মারা গেছে, মানে তখন আমি আমার ঘটনাটা মেলাতে পারলাম না। তখন আমি মানে কাউকে বিশ্বাস করাতে পারলাম না যে বিষয়টা আসলে আমার সাথে এই ঘটেছে। তো আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম। ওদের মধ্যে হয়তো কেউ বিশ্বাস করলো, কেউ করে নাই। কিন্তু এখন পর্যন্ত আমি যখন মানে যাই বাড়িতে, তো অনেকেই নাকি আমি নিজেও শুনেছি, আমাদের এক কাকা আমাদের এই পাড়ার, উনিও বলেছেন আমাকে যে শামুকে নাকি মানে ওকে দাফন করা হয়েছে আমাদের কবরস্থান, মানে রহনপুর কবরস্থানে, খড়মোর কবরস্থানে। তো দেখা যায় নাকি যে শামু ওই কবরের উপরে বসে জিকির করছে। আচ্ছা, তো এই ঘটনাটা মানে আমিও চাই যে এটা কেউ যদি ভুল প্রমাণ করে দিতে পারতো আমাকে, যে না তুমি ভুল দেখেছো, বা তোমার এই জিনিসগুলো ঘটেনি আসলে। হ্যাঁ, যে আসলে আপনি অনেক খুশি হতেন। আমিও অনেক খুশি হতাম যে আমার ভয় লেগেছে বা আমি খুব ভয় পেয়েছি বা আমার খুব খারাপ লেগেছে তা না, আমার ভালো লেগেছে যে একটা মানুষ দেখা দিয়েছে আমার কাছে কিছু চেয়েছে, আমার সেটা মানে ভিতরে ভালো লেগেছে। কিন্তু যখন মানুষ বলে যে না এসব কিছু না, এটা তুমি ভুল দেখেছো, এখন দেখেছি তো আমি, বুঝবেন আপনি, মানে একদম আপনি কি করে বুঝবেন যে আমি ভুল দেখেছি না ঠিক দেখেছি? দেখেছি তো আমি, এবং আমি দেখেছি, আমি শামুকেই দেখেছি এবং সে এসেছে। এবং আমিও চাই যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে যে না আসলে তুমি দেখোনি, কারণ আমার কাছে তো এখন এটা রহস্য হয়ে আছে যে মানে কেন আপনি একদমই বিলিভ করতেন না ব্যাপারগুলো যে এরকম হতে পারে বা এর ধরনের কোনো কিছু। সুতরাং এমন না যে মানে একটা জিনিস পরপর 3বার ঘটেছে আপনার কাছে, এবং আপনি জানতেন না যে এই লোকটা জীবিত না মৃত। হ্যাঁ, আমি জানতাম না, কারণ হচ্ছে যে একটা পাগল বেঁচে আছে না মারা গেছে এটা একটা বন্ধুদের আড্ডার ভিতরে এটা একটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তো যখন আমি শুনলাম যে প্রায় 7-8 মাস আগে শামু মারা গেছে, তখন মানে আমি থান্ডার হয়ে গেছেন যে এটা কিভাবে সম্ভব হলো। আমি কি বলবো, মানে বোঝাতে পারছি না যে এটা কি করে সম্ভব। যদি আসলে প্রত্যেকের জীবনে এরকম একটা করে ঘটনা ঘটতো তাহলে হয়তো বোঝানো যেত যে না ভাই যা দেখেছি মানে এটা। হ্যাঁ, থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটি বলবো সেটা আমাদের এটা ফরিদপুর জেলার মধ্যে পড়ে আর কি, মধুখালীর ঠিক পাশে। আসলে একটা বিষয় খেয়াল করবেন, আমি যে ঘটনাগুলো বলি ম্যাক্সিমাম আসলে রাজবাড়ী বা ফরিদপুরের পাশাপাশি। এই জন্য আসলে স্পেশাল থ্যাঙ্কস দিতেছি আমাদের রাজবাড়ী ভৌতিক টিমের যে সদস্য আছে, বিশেষ করে সজীব এবং অন্যান্যদেরকে। ওরা অনেক কষ্ট করে রাজবাড়ির বিভিন্ন প্রান্ত থেকে বহু কষ্ট করে ঘটনাগুলো কালেক্ট করে এবং সত্যতা যাচাই করার পরে ওরা তো আসতে পারে না এত দূরে, এজন্য আমাকে দেয়। আমি এজন্য অনেক ঘটনাগুলো ওদের কাছ থেকে পাই, নির্ভেজাল কিছু ঘটনা, সুন্দর সুন্দর ঘটনা ওদের কাছ থেকে, এজন্য ওদেরকে স্পেশাল থ্যাঙ্কস। তো আসলে এখন ঘটনাটা আমি হ্যান্ডেল করতে যাচ্ছি। ভাই আমি এখন যে ঘটনা বলবো এটা চাপাধার বিল বলে যেটাকে, যারা অন্তত ফরিদপুরের মধুখালীর আশেপাশে যারা আছেন তারা এই বিলটার সাথে অবশ্যই নাম শুনে থাকবে। অত্যন্ত বিখ্যাত একটা বিল, চাপাধার বিল। ভাটিয়াপাড়া ট্রেনে যদি কেউ যায় সেক্ষেত্রে অবশ্যই চাপাধার বিলের উপর দিয়ে যেতে হবে। আচ্ছা, অসাধারণ একটা দৃশ্য চাপাধার বিলের। মাসুম ভাই মনে হয় গেছেন, মাসুম ভাই বলছেন অনেক গেছেন চাপাধার বিলে। আচ্ছা, চাপাধার বিলের ঘটনাটা আমি আসলে বলবো। সেটা হচ্ছে ঘটনাটি 1999 সালের দিকের ঘটনা। আচ্ছা, তো যেই ভাই এটা শেয়ার করেছে ওনার বাড়ি ওখানেই, মধুখালীতেই ওনার বাড়ি, ওই চাপাধার বিলের পাশে ওনার বাড়ি আর কি। তো উনি
যখন ইসে পড়তেন, একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়তেন, তো ওখানে ওনার একজন বন্ধু ছিল, তার বাড়ি আবার টঙ্গীতে। আচ্ছা। তো ওনার বন্ধু বলেছিল যে উনি কখনো রাতের বেলা মাছ ধরা দেখেননি, যেহেতু শহর এলাকায় এসে থাকতেন আর কি, ওইভাবে রাতের বেলা কোনো মাছ ধরা উনি দেখেনি। তো ওনার খুব ইচ্ছা, উনি শুনেছেন চাপাতার বিলে সারা রাত ধরে মাছ ধরে মাঝিরা, যারা জেলে আছে তারা সারা রাত ধরে মাছ ধরে। তো ওনার খুব ইচ্ছা হয়েছে যে চাপাতার বিল গিয়ে উনি মাছ ধরা দেখেন। তো ওনার বন্ধুকে রিকোয়েস্ট করে, তো এক ছুটিতে, এই বর্ষাকালে আর কি, ওই ছুটিতে চাপাতার বিলে মাছ ধরা দেখতে আসে। তো দিনের বেলা একজন মাঝির সাথে, স্থানীয় এক পরিচিত মাঝির সাথে কথা বলে, তো বলে যে ঠিক আছে, রাতের বেলা আজকে যখন মাছ ধরবো তোমাদেরকে সাথে নিয়ে মাছ ধরবো এবং তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো ওই ছেলেটাও খুব এক্সাইটেড ছিল, যা জীবনের প্রথম মাছ ধরা দেখবে এভাবে রাতের বেলা। তো রাতের বেলা যখন ভাই মাছ ধরা শুরু করেছে, এরকম ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় মাছ ধরা দেখছে এবং খুব মজা করছে। তো হঠাৎ এক সময় মাঝিকে বলল যে চাচা, ওই যে ওদিকে বেশ কিছু বড় বড় তাল গাছ দেখা যাচ্ছে, আপনি ওই নৌকাটা নিয়ে একটু তাল গাছের দিকে চলেন না। ওদিকে একটু তাল গাছ, মানে রাতের বেলাতে এইভাবে তাল গাছের নিচ দিয়ে হেঁটে গেছে, কিন্তু পানির মানে নৌকা করে যে তাল গাছের নিচ দিয়ে যাবো এমন কোনো আমি দেখিনি, এক্সপিরিয়েন্সটা আমার নাই। তো চলেন। তো মাঝি মানে ওই মানে যে জেলে, সে কিছুতেই ওই তাল গাছের নিচ দিয়ে যাবে না, বলে না ওদিক দিয়ে যাওয়া যাবে না, অন্যদিকে নিয়ে যাই, বলে না ওদিক দিয়েই চলেন। তো ঠিক আছে, বলে তাহলে এক কাজ করো, ভালো করে তোমরা সবাই আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু নিয়ে নাও। তো অন্য ওই নৌকা আরো যারা ছিল সবাই ফু নিল। ওই ছেলেটা বলতেছে যে এই বিজ্ঞানের এই যুগে এসেও আপনারা কি এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করেন, যেদিকে গেলে ভয় পাবেন বা এইসব কিছু হবে? তো বলে না, তোমার সাথে এই বিষয়ে তর্কে যাব না, তুমি যদি পারো আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু নিয়ে নাও, এটা তোমার জন্য ভালো হবে। তো সে বিষয়টা খুব তুচ্ছ তাচ্ছিল্য করে বিষয়টা এড়িয়ে দেয় আর কি। তো সত্যি উনি নৌকা নিয়ে ওইদিকে তাল গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন। তো যখন তাল গাছটা পার হয়ে গেছে, হঠাৎ ওই যে ছেলেটা, ওর নাম ছিল রফিক, তো ওই ছেলেটা হঠাৎ করে মানে শরীরে খিচুড়ি উঠে গেছে। তো ওই মাঝি, মানে যে ছেলেটার মাধ্যম দিয়ে ওই রফিক ছেলেটা আসছে আর কি, তাকে বলছে যে তোমার ওই রফিকের কি মানে মৃগী রোগের সমস্যা আছে কিনা। তখন ও বলছে যে না, ওর তো যতদিন ওর সাথে পরিচয় আছে কখনো তো এরকম সমস্যা দেখি নাই। তখন মাঝি বলছে তাহলে আমি যেটা ধরেছি সেটাই ঘটেছে। উনি বলে যে তাড়াতাড়ি এখন আমি নৌকা নিয়ে চলে যাব, ওকে দ্রুত তোমার বাসায় নিয়ে যাও এবং আগামীকালকেই ওকে ঢাকায় পাঠাই দিবা, ওর জন্য আর এখানে না থাকে। তো কেন কি এই বিষয়ে বেশ কিছু উনি কোনো উত্তর উনি দেন নেই, বলে যেটা বলছি সেটাই করো। তো সত্যি তাড়াতাড়ি নৌকা নিয়ে উনি কিনারে চলে যান। সেখান থেকে ছেলেটাকে মানে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে তাকে একটু সেবা শুশ্রূষা করে সুস্থ করেছে, মানে একদম স্বাভাবিক। যখন তার জ্ঞান ফেরে একদম স্বাভাবিক আর কি, তার কিছুই মনে নেই। ঠিক ওই সময় যতক্ষণ সেন্সলেস ছিল তখনই মানে ওই সময়টুকু শুধু মনে নাই, তাছাড়া সবকিছু সে স্বাভাবিক আছে। তখন বলে তুমি তাড়াতাড়ি কালকে ঢাকায় চলে যাও। বলে যে না, আমি আরেকটু ঘুরতে চাই। বলে যে না, তোমাকে তাড়াতাড়ি ঢাকা যেতে হবে, সমস্যা আছে। সে মন খারাপ করেই ঢাকায় চলে আসে রাসেল ভাই। তো ঢাকায় চলে আসার পরে ওই যে মাঝি তখন ওই ছেলেটাকে বলে, যে ওই স্থানীয় যে ছেলেটা, তাকে বলে যে আসলে কেন ওই দিক দিয়ে উনি নৌকাটা নিয়ে যেতে চান নাই। কারণ ওদিক দিয়ে নাকি যখনই ওনারা অনেক সময় দেখেন যে পানির নিচ থেকে মানে কি যেন একটা প্রাণী, লেজ বিশিষ্ট একটা প্রাণী, বড় আকারের প্রাণী, ঠিক বানরও না, বানর থেকে অনেক বড় টাইপের একটা প্রাণী, রাতের বেলা আবসা অন্ধকার বা চাঁদের আলো তোমরা দেখেন পানির নিচ থেকে উঠে এই তাল গাছ বেয়ে তাল গাছের মাথায় চলে যাচ্ছে। আজব ব্যাপার। এই জিনিসটা দেখে ওনারা ভয়ে কখনোই তাল গাছের আশেপাশে যেতেন না। ওনারা বুঝতেন এটা অস্বাভাবিক কিছু, ওনারা ভয় পেতেন। যেহেতু ওদের ওই সময় অনেক লোক ছিল এবং ওই ছেলেটার বারবার রিকোয়েস্টে ওনারা ওখানে গিয়েছিলেন এবং এই কারণে বলে নিয়েছেন যে আয়াতুল কুরসি পড়ে নিতে। তো যাই হোক, এটার মাঝি পরবর্তীতে শেয়ার করে, আমি তো তখন ওইটা ওইভাবে বলি নাই, বললে পারে তোমরা ভয় পেতে, আরো ভয় পেতে, এই জন্য আমি ওইটা ওইভাবে বলি নাই। তা যাই হোক, ওই ছেলেটা চলে যায় রাসেল ভাই। এখন ওই ছেলেটা যখন রাসেল ভাই ওর বাড়ি টঙ্গীতে যখন চলে আসে, তো আসার পরে বেশ কিছু ঘটনা ঘটতে থাকে। আচ্ছা। তো ওর পাশের বাসার লোক একদিন মানে তার বাড়ির ছাদে রাতের বেলা খুব গরম ছিল আর কি, তো গরমকালে মানে বর্ষাকাল যখন হয় আর কি, এমনিতে গরম থাকে, বৃষ্টিও থাকে, তো গরমের কারণে উনি ছাদে রাতের বেলা রাত 2টা কি 3টার দিকে উনি পায়চারি করছিলেন। তো হঠাৎ দেখলেন ওনার পাশের বাড়ির থেকে মানে দরজা খুলে কি যেন একটা বের হলো, মানে একটা মানুষই বের হলো। বের হয়ে ওই বাড়ির উঠানে অনেকগুলা গাছ ছিল, বিশেষ করে বড় একটা আম গাছ ছিল।
তো ওই লোকটা আম গাছটা বেয়ে বেয়ে খুব সুন্দরভাবে এমন ভাবে উঠে চলে গেল যে মনে হচ্ছে সে মাটিতেই হেঁটে যাচ্ছে, এত স্বাভাবিকভাবে আম গাছটা বেয়ে উপরে উঠে গেল। এবং উনি আফসালতে দেখছেন আম গাছের বিভিন্ন ডালে ওই লোকটা হেঁটে বেড়াচ্ছে অনায়াসে। এবং যখন নেমে আসছে রাসেল ভাই, তখন ঠিক মাথাটা নিচের দিক দিয়ে উনি নেমে আসছেন, যেটা ঠিক উল্টো হওয়ার ঠিক কথা ছিল। উল্টো হওয়ার কথা ছিল। তো এটা দেখে উনি সাংঘাতিক ভয় পান এবং উনি দেখেন যে যাকে তিনি দেখলেন সেটা আসলে আর কেউ না, তার বাড়ির প্রতিবেশী, ছেলেটার নাম হচ্ছে রফিক। আচ্ছা, এইটা উনি দেখে খুব ভয় পান। উনি পরের দিন ওর বাবা মাকে বলেন যে আপনার ছেলের মানে কি কোনো সমস্যা? বলে না, তো কোনো সমস্যা তো নাই, সে তো স্বাভাবিক। বলে না, আমি তো রাতের বেলা এরকম দেখলাম। বলে যে এরকম তো আমরা তো টের পাইনি, কারণ রাতের বেলা সে বের হয় কি বের হয় না আমরা একটু বুঝতে পারি না, কারণ তার বাবা মা একটু বয়স্ক লোক, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, এই জন্য ওনারা এটা বুঝতে পারেন না। তো রফিককে যখন জিজ্ঞেস করা হয়েছিল, রফিক বলে যে তার কোনো মনেই থাকে না, সে ঘুমিয়ে যায়, কিন্তু তার কোনো সেন্সই নাই যে সে আসলে গাছে ওঠে কি ওঠে না বা এভাবে হাঁটে কি না, এটা তার কোনো সেন্স নেই। তো রাসেল ভাই এরকম এটা একদিন দুই দিন না, প্রতিনিয়ত এটা ঘটতে থাকে। সে ঘুমের ঘোরে শুধু গাছেই না, বিভিন্ন সময় বাড়ির মানে উঁচু মানে দেখা যাচ্ছে যে তার বাড়ি ছিল দোতলা বিশিষ্ট, দোতলা রেলিং এর উপর দিয়ে সে অনায়াসে হেঁটে যাচ্ছে, যেটা হয়তো বা কোনো মানে বিশেষ করে বানর বা এই টাইপের কোনো প্রাণী যেরকম খুব মানে খুব স্বাভাবিকভাবে কোনো চিকন জিনিসের মধ্যে হেঁটে যেতে পারে। মানে অনেকেই ঘুমের ঘরে হাঁটেন এবং এটা অনেকের অভ্যেসও থাকে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে জিনিসগুলো মানুষের পক্ষে ঘটানো সম্ভব নয় সেই জিনিসগুলো উনি ঘটাচ্ছেন। তো যখন রাসেল ভাই এই ধরনের বিষয়টা সবার দৃষ্টিগোচর হলো, তখন চিকিৎসার উদ্যোগ নেওয়া হয় যে না, এটা তো স্বাভাবিক কিছু না। প্রথমে মনে করছিল যে স্লিপ ওয়াকিং, যেটা আমরা যেটা বলি, এক্স্যাক্টলি আমি তাই বলছি। ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলে না, তো সে তো স্বাভাবিক, তার তো এরকম কোনো প্রবলেম আমরা এরকম কিছু দেখা যাচ্ছে না, স্বাভাবিক। কারণ এরকম হওয়ার পরে রোগীর ভিতরে যে ধরনের উপসর্গ দেখা যায়, ডাক্তার তার কিছুই খুঁজে পাচ্ছে না। ডাক্তার বলে যে ওর মনে হয় অন্য কোনো সমস্যা আছে, ওর মনে ঘুম হচ্ছে না, ভালো করে ঘুমের ট্যাবলেট দিয়ে দিয়েছি, সে ভালো করে ঘুমাক। কিন্তু আসলে ঘুমের ট্যাবলেট দিয়েও কোনো কাজ হচ্ছিল না। তারপরে ভালো একজন কবিরাজের শরণাপন্ন হয়। তো কবিরাজ যখন তাকে দেখার পরে বলছে যে আসলে মানে আপনার ছেলের সাথে যেটা রয়েছে সেটা হঠাৎ করেই চলে আসছে তার সাথে, এবং এর ছেড়ে কখনোই যাবে না। এখন উপায় একটাই, এর সাথে যেটা আছে তাকে মেরে ফেলতে হবে। তো কবিরাজ তার নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে আসলে ভাই ওই যে জিন জাতীয় বা যেটাই বলি তার সাথে যেটা চলে আসছিল তাকে বন্দি করুক বা হত্যা করুক, মানে সে বলেছে সে এটাকে হত্যা করেছে। আচ্ছা, তো আসলে তারপরে সে কয়েকদিন স্বাভাবিক ছিল, কিন্তু আস্তে আস্তে সে অসুস্থ হতে থাকে। 1 বছরের কথা বলছেন আপনি? হ্যাঁ, 1 বছর মানে আস্তে আস্তে অসুস্থ হতে থাকে এবং হঠাৎ তার কিন্তু কোনো কিছু ধরা পড়ছিল না, ডাক্তার সব চলছিল, সবকিছু চলছিল এবং তারা যথেষ্ট মানে সম্পদশালী ছিল, এমন না যে তার চিকিৎসা হয়নি। তাকে সুতরাং ভালোভাবেই চিকিৎসা ভারতের করেছেন, মানে মাদ্রাজ, ভেলোর এই সমস্ত জায়গা থেকে ট্রিটমেন্ট করে, কিন্তু ওখানকার ডাক্তাররা কিছুই ধরতে পারেনি। ঠিক 1 বছরের মাথায় হঠাৎ করে দেখা যায় তার 2টো কিডনি ড্যামেজ। মানে এতদিন পর্যন্ত কোনো কিছু ধরাই যায় না, কিছুই ধরা যায় না, কিন্তু অসুস্থ, কিন্তু কিছু ধরা পড়ছে না। তো মানে হঠাৎ করে দেখা যায় 2টো কিডনি ড্যামেজ, এবং যখন আসলে এমন ভাবে সেটা হয়েছিল যে ওই অবস্থায় নতুন করে কিডনি রিপ্লেস করা অত তাড়াতাড়ি পসিবল ছিল না। এবং আবার যখন কবিরাজকে দেখিয়েছে, বলছে যে এখন মানে আপনারা যদি রিপ্লেস করতেও চান, আবার কিডনি লাগালেও ও কিডনি আবারও নষ্ট হয়ে যাবে, আপনার ছেলের বাঁচানোর কোনো উপায় নেই। রাসেল ভাই ওই 1 বছরের মাথায় রফিক মারা যান। তো চাপাদার বিল এখনো আছে রাসেল ভাই, সেই তাল গাছগুলো এখনো আছে, যারা ওই ভাটিয়াপাড়া ট্রেনে যাওয়ার সময় সেই তাল গাছগুলো এখনো দেখা যায়। রাসেল ভাই এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে কিছু অসময়ে এমন জায়গা দিয়ে চলাফেরা করি, অনেক সময় অনেক মুরব্বীরা আমাদেরকে নিষেধ করেন, আমরা কিন্তু হয়তো আমরা চিন্তা করি আমরা আধুনিক, আমরা অনেক কিছু তুচ্ছ তাচ্ছিল্য ভাবে এড়িয়ে দিই, কিন্তু আসলে কিন্তু অনেক কিছু মানে আমাদের মেনে চলা উচিত। আমরা কুসংস্কার মনে করে সবকিছু এড়িয়ে চলা উচিত না। এই ছিল রাসেল ভাই। আমি স্টোরিটা অ্যাকচুয়ালি কালেক্ট করেছি, এটা আমার পার্সোনাল না, এটা আমাকে খাগড়াছড়ি এক ফ্রেন্ড, আমাকে চাকমা এক ফ্রেন্ড আমাকে স্টোরিটা শেয়ার করেছে, যেটা হয়েছে চিটাগাংয়ে একটা হালি শহরের 16 শহর নামে একটা জায়গায়। বাট আমি একদম ডিটেলে যাব না কোথায় যাচ্ছে, কোথায় স্টোরিটা মানে কোথায় ঘটনাটা ঘটেছিল বা কোথায় ছিল, বাট যেহেতু সেখানে একটা কমার্শিয়াল প্লেস বা কিছু একটা হচ্ছে, একটা কিছু হচ্ছে। এনিওয়ে, তো ঘটনাটি প্রায় 8 থেকে 10 বছর আগের ঘটনা।
যেটা কিছু চাকমা ছেলে তারা কিছু পড়াশোনা পারপাসে একটা মেস বা ওইরকম বাসা খুঁজছিল আর কি, যে তারা থাকবে। তো ওইভাবে এখন যেরকম চিটাগাং দেখা যাচ্ছে বেশ ভালো থাকার ব্যবস্থা আছে, হয়তো ওরকম ভাবে ছিল না। তো ওরা ওদের সামনে পরীক্ষাও ছিল বা ক্লাসের একটা চাপও ছিল, তো তারা যেভাবে হোক একটা বাড়ি চাচ্ছিল বা বাসা চাচ্ছিল যেখানে তারা সবাই মিলে একসাথে থাকতে পারে। তো 16 শহরে কোথাও একটা জায়গায় ওরা একটা বাসার সন্ধান পায়, যেটা হচ্ছে ছোট টিলার উপরে একটা বাসা। আচ্ছা। মানে যেটা হয় কি পাহাড়ি এলাকায় যেমন দেখা যাচ্ছে কিছু গ্রাম নেই, বা একটা পাহাড়ের পরে কিছু গ্রাম, কিছু বাড়ি ঘর আছে সেরকম। তো ওটা তারা খবর পেয়ে তাদের গ্রুপটা যায় সেখানে, তার ভাড়া নিতে যায়। তো ওই বাড়িতে আগে থেকেও কেউ থাকতো না বেসিক্যালি, কারণ সবাই জানতো এটা ভূতের বাড়ি বা মানে আছর করা বাড়ি, কেউ থাকতো না। তো ওরা সেই কেয়ারটেকারের সাথে কথা বলে যে আমরা বাড়িটা নিতে চাচ্ছি, আমরা পড়াশোনা করবো, আমরা স্টুডেন্ট সবাই। তো কেয়ারটেকার আসলে জিনিসটাকে মানে খুব হ্যাপি ভাবে নেয়নি যে আপনারা থাকবেন বা এসে, শুধু একটা কথাই বলেছিল যে আপনারা তো 5-6 জন থাকবেন, সমস্যা হবে না, থাকেন, দেখা যাক বাকিটা। তো তারা মোটামুটি মাসের প্রথম দিকে কোনো এক দিনে তারা উঠে গেল সেই বাড়িতে, সবাই মিলে উঠলো। ওঠার পরে রুম ছিল 3-4টা রুম ছিল। আমি একটু বর্ণনা দিয়ে দিচ্ছি যে বাসাটা এরকম ছিল যে 3-4টার মতো ছোট ছোট রুমের মতো ছিল। পেছনে একটা বারান্দাটা ছিল আপনার অনেকটা খাদের উপরে আর কি, যেটা হয় যে গাছের গুড়ি বা বাঁশ দিয়ে তৈরি, এই টাইপের আর কি। আর টয়লেটটা ছিল একটু সামনে, একটু পাশে, সামনে ছিল, অ্যাটাচ ছিল না। তো তারা যথারীতি এসে যে যার মতো ঘর গোছালো, বই খাতাগুলো গোছালো, জামা কাপড়গুলো গোছালো, সেই যার মতো গুছিয়ে টুছিয়ে হয়তো মোটামুটি দুপুর গড়িয়ে যাচ্ছিল আর কি। তো যেহেতু রান্না বান্নার ব্যবস্থা করা হয়নি সেভাবে, তো তারা সবাই প্ল্যান করলো ঠিক আছে বাইরে থেকে খেয়ে আসি। তো সেইভাবে তারা আস্তে আস্তে গুজগাছ করে, তো ওদের মধ্যে অসীম চাকমা নামে একটা ছেলে ছিল, মোটামুটি সবসময় খুব ফানি, সবসময় ফান করতে পছন্দ করে বা দুষ্টুমি করতে পছন্দ করে। তো তাকে বললো যে তুই রুম টুম তালা দিয়ে আয়, আমরা নিচে নামছি। একটু নিচে নামতে হয় সিঁড়ি দিয়ে, একটু ছোট ছোট সিঁড়ি, মাটির সিঁড়ি মতো আছে, এগুলো নিচে নামতে হয়। তো তারা নিচে গিয়ে 10 থেকে 15 মিনিট লাগে যেতে। সামনে একটা ছোট বাজারের মতো কিন্তু হোটেল আছে। তো তারা সেখানে গেল, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করতে করতে হয় না যে ম্যানেজারের সাথে ইন্টিমেসি হয় যে কোথায় আসছেন, নতুন দেখলাম আপনারা কোথায় আসছেন। তো তারা বললো যে আমরা সামনে যে টিলা আছে ওই টিলাতে একটা বাড়ি আছে, ওই বাড়িতে ভাড়া আসছি, আজকে প্রথম উঠলাম, আমরা সবাই স্টুডেন্ট। তো ম্যানেজার বললো যে আপনারা বাড়ি খুঁজে পান নাই, এই বাড়িতে উঠলেন? তো একজন জিজ্ঞেস করলো কি কেন, কোনো প্রবলেম, চোর ডাকাতে কোনো ভয়? বললো যে চোর ডাকাত হলে তো ভাই ধরা যায়, কিন্তু অনেক কিছু আছে সেগুলো ধরা যায় না। এনিওয়ে সমস্যা হবে না, থাকেন, 4-5 জন আছেন, কিচ্ছু হবে না। তো একটা কথা দেখা যাচ্ছে, কেয়ারটেকার বললো 4-5 জন আছেন, কিচ্ছু হবে না। উনিও বললেন কিচ্ছু হবে না। তো খাওয়া দাওয়া শেষে তারা পৌঁছলো তাদের বাড়িতে। পৌঁছে গিয়ে দেখে তারা যেভাবে ঘরটা গোছানো ছিল, বই খাতা বা কাপড় চোপড় জিনিসপত্র যে হয়েছিল আর কি গোছানো ছিল, ঠিক উল্টো ভাবে যা একদম নোংরা অবস্থায়, অগোছালো অবস্থা, বই ছেঁড়ার মানে বই কেউ ছুঁড়ে ফেলে দিলে যেরকম হয়, তাদের হাড়ি পাতিল নিচে, ব্যাগ টেক অগোছালো, মনে হয় কিছু একটা হয়েছে, বাট কোনো মিসিং নাই, কোনো কিছু নাই যে কোনো কিছু চুরি হয়েছে, তা না। তো সবাই দোষ দিল যে নিশ্চয়ই অসীম চাকমার কথা, যে তুই নিশ্চয়ই কাজটা করেছিস, কারণ তুই এই কাজটা তুই ছাড়া কেউ করবে না। সে যতই বলে যে না ভাই আমি করি নাই, কিছু করি না, আমি জাস্ট তালা দিয়ে এসছি। তো যাই হোক দোষটা তার ঘাড়েই পড়লো, তো সেও কিছু এটা নিয়ে করলো না। তো সারাটা দিন তারা যখন গোছগাছ করছিল বা মোটামুটি খুব টায়ার্ড ছিল, যেহেতু তারা মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া শেষ, তো ওইভাবে আর কাজ টাজ না করে ঘুমিয়ে গেল, সবাই ঘুমিয়ে গেল। তো ওই ছেলে যে চাকমা ছেলেটা, অসীম চাকমা, সেই মোটামুটি সজাগ ছিল, ওর একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, মোটামুটি কাজ নিয়ে ব্যস্ত ছিল। সে একটা কোনায় একটা ঘরে এসে তার স্টাডি করতে বসে গেল। তো সন্ধ্যা হই মোটামুটি ওরকম একটা টাইমে, তো সে স্পষ্ট শুনতে পেল যে তার পাশে যে বারান্দাটা পেছনের বারান্দার ব্যাকগ্রাউন্ডটা একটু, বারান্দার পেছনে আবার একটা বেশ জঙ্গলা টাইপের প্লাস ছোট ছোট টিলার বা একটা আছে, বেশ ভালো একটা জঙ্গল, বড় ধরনের একটা জঙ্গল টাইপের।
ওইখানে দেখলো যে একটা দৌড়ের একটা মানে কিছুটা দৌড়ে যাচ্ছে মনে হচ্ছে, বা ছোট বাচ্চারা দৌড়ে গেলে যেরকম মনে হয় সেরকম একটা দৌড়ে যাচ্ছে এরকম কিছু একটা। তো সে দরজাটা খুলে বললো কে, তাকিয়ে দেখে যে কেউ নেই, কিছু নেই। তো দরজাটা মোটামুটি আওয়ানো ছিল, মানে একটু বেরোনো ছিল। তো ভেতরে এসে সে আবার তার স্টাডি করতে বসলো। তখনও সন্ধ্যার আজান হয়নি, বা ওই টাইমে আর কি, যে সন্ধ্যা হয়নি। আবার সেই দৌড়ের শব্দ, ধাপ 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 শব্দ। তো সে এবার করলো কি, যে ভেরানো দরজা থেকে হালকা করে তাকিয়ে দেখে দরজার বারান্দার কোনায় একটা 5-6 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে, অদ্ভুত ভাবে একটা মেয়ে। সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ওই মেয়ের চুলগুলি ছিল এত লম্বা, পা অব্দি লম্বা চুল, বড় বড় চুল, এবং তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে মনে হচ্ছে রেগে আছে। আবার একটা মানে তার দিকে মানে একটা ওইরকম দৃষ্টি যে তার মানে এখানে তাকে সহ্য হচ্ছে না, এখানে আসা ঠিক হয় নাই। তো সে ভেতর থেকে বলে কে কে বলে দরজাটা আবার খুলে সে বারান্দা বেরিয়ে আসলো। তো আশ্চর্যের ব্যাপার হচ্ছে কেউ নেই, ঠিক এই মুহূর্তে কেউই নেই। তো ও যখন কে কে বললো বা শব্দ করলো, আশেপাশে যারা ছিল, ফ্রেন্ড যারা ছিল, সবাই মোটামুটি উঠে গেছে যে কি ব্যাপার, কি রে, কি হয়েছে তোর, এর মধ্যে আবার কি শুরু করলি। তো বললো যে দোস্ত এই ঘটনা, আমি তো দেখলাম একটা মেয়ে এত লম্বা লম্বা চুল একটা বারান্দা কোনা দাঁড়িয়ে আছে, এই সেই। তো সে বলতো সে ফ্রেন্ড অ্যাজুয়াল বলে চাপাবাজি করে জায়গা পাস না, এই ফালতু আলাপ, তুই আগেও এরকম করছিস, এই সেই, ব্যাপারটা গুরুত্ব দেয়নি। তো ওদের মাঝে একজন বড় ভাই ছিল, যিনি মোটামুটি টিম লিডার বলা যায়, বা মেসে হয় না যে একটা বড় ভাই থাকে যে ভাড়া সে করে, ওই টাইপের একজন ছিল। তো সে একটা কোন একটা রুম সে একাই নিয়েছিল। সে একটু বলেছিল আমি কিছুদিন থাকবো একা, দেন এটাকে আস্তে আস্তে আমরা পরবর্তী সবাই একসাথে করবো। তো সে যখন রাতে তখন বাজে রাত 9টা-10টা বাজে, তখন সে দাঁত ব্রাশ করতে করতে সে বারান্দায় যায়। বারান্দায় গিয়ে দাঁত ব্রাশ করে দাঁত ওইখান থেকে দাঁত ব্রাশ টাশ করে সে ঘরে আসে। ঘরে এসে মশারি টশারি খাটিয়ে মোটামুটি ঘুমানোর প্রস্তুতি নিবে। ঠিক এই মুহূর্তে ঠাপ করে জানলাটা খুলে গেল। জানলা খোলার সাথে সাথেই একটা বিকট পচা একটা গন্ধ, মানে এত দুর্গন্ধ যে কোত্থেকে আসবে। বাহির থেকে এমন না যে প্রচন্ড বাতাস ছিল বা বাহিরে আশেপাশে কিছু আছে যে মানে কিছু দুর্গন্ধ যেটা আসতে পারে সেই টাইপের না, অদ্ভুত টাইপের দুর্গন্ধ। তো জানলাটা সে ক্লোজ করে দিয়ে সে স্পষ্ট বুঝতে পারলো যে সে যখন বিছানায় গেল বা মশার নিচে গেল, সে স্পষ্ট বুঝতে পারলো যে কিছু একটা আছে ভেতরে, কিছু একটা ঘুরছে, কিছু একটা মানে তার সামনে মুভমেন্ট হচ্ছে, কিছু একটা সে বুঝতে পারছে। তো সে আর ঘুমোতে যায়নি, চুপচাপ শুয়ে আছে, চুপচাপ জিনিসটা অবজার্ভ করতে চেষ্টা করছে, ঘটনাটা কি, কেন এরকম হচ্ছে। তো এরকম অবজার্ভ করতে করতে প্রায় আধা ঘন্টা খানিক পরে সে বেরিয়ে আসলো। কিন্তু বারান্দায় এসে চিন্তা করলো যে না, এভাবে হয় না, আমি তো মোটামুটি ভয়, আলটিমেটলি সে এসে ভয়ই পাচ্ছিল ঘটনাটা কি, কারণ কেউ একটা, সে বুঝতে পারছে কেউ একটা প্রেজেন্স কিছু একটা আছে। তো সে বারান্দা আসার পরে পাশের রুমে নক করে, পাশে যে তার রুমমেট গুলি ছিল ওদের নক করে, তোর মধ্যে একটা ছেলে বের হয়ে আসে, দাদা কি হয়েছে আপনার? বললো যে না কিছু না, আসলে মশা ডিস্টার্ব করছে, গরম, আর বড় কথা খিদাও পেয়েছে, কিছু আছে নাকি দেখ, বিস্কিট থাকে খাই, আমার আসলে একা একা ইয়ে লাগছে। তো ওকে সরি, আমি এর মধ্যে একটু কথা বলতে ভুলে গেছি, আমি একটু ব্যাকে আসছি। সেটা হচ্ছে সে ওয়াশরুমে যাবে, সে যেহেতু ওয়াশরুমটা একটু বাইরে, যেটা আমি বলছিলাম ওয়াশরুমটা বাইরে। তো ওয়াশরুমে যখন যায় তখন সে একটা অদ্ভুত ব্যাপার দেখে, সেটা হচ্ছে যে একটা ছোট্ট মানে দুটো ছোট্ট পা ওয়াশরুমের উপরে ঝুলছে, মানে এমন ভাবে ঝুলছে জিনিসটা যে মানে ছোট বাচ্চারা হয় না যে চেয়ারে বা টেবিলে বসলে ছোট বাচ্চা পা ধুলালে যেরকম হয়, সেটা এরকম ঝুলছে। এটা সে প্রচন্ড রকমের ভয় পায় যে জিনিসটা কি, তাহলে কি জিনিসটা। তো ওই ফ্রেন্ডের সাথে যখন আসলো, যে বললো খিদে পেয়েছে বা তার সাথে, তো তাকে নিয়ে সে একটু সামনে গিয়ে বললো চল ওয়াশরুমে যাই, ওয়াশরুমে গিয়ে আস্তে আস্তে আমরা ঘুমিয়ে যাই। তো এবার যেটা হয়েছে তার সাথে না, এবার হয়েছে তার ফ্রেন্ডের সাথে। তার ফ্রেন্ড সামনে গিয়ে দেখে, সে যেটা দেখে সে গিয়ে চিৎকার দিয়ে ওঠে, দাদা এটা কি দেখলাম? বলে কি? বলে দাদা আমি তো দেখলাম যে আমার মনে হয় যে ওয়াশরুমের উপরে একটা ছোট্ট বাচ্চা লম্বা লম্বা চুল দাঁড়িয়ে আছে। কি বলছিস তুই? তো ঘরে চলে আসছে, সবাই চলে আসছে। তো সে তো অলরেডি বুঝে গেছে যে ঘটনা কি, তার সাথে একটা ঘটনা ঘটেছে, সকাল দুপুর দিকেও একটা ঘটনা ঘটেছে। তারা সবাই মিলে চলে আসে তার রুমে, একসাথে জড়ো হয়ে জিনিসটা নিয়ে একটু ডিসকাস করছিল। তখন শুরু হয় একটা ঘটনা।
তো ঘটনা শুরু হয় এরকম যে প্রচন্ড বাহির থেকে শব্দ, তারপরে যে ঘন্টি টাইপের আওয়াজ, বাহির থেকে মনে হচ্ছে যে টর্নেডো হচ্ছে, এরকম একটা ঝড়ের মতো আওয়াজ। তো অনেক এরকম হয়ে যাওয়ার পরে মোটামুটি ভোরের দিকে এই জিনিসটা সব শেষ হয়, মোটামুটি এই তাণ্ডবটা শেষ হয়ে যায়। তো পরদিন কেয়ারটেকারকে বলে, কেয়ারটেকার একজন তান্ত্রিক নিয়ে আসে, এটা তারা মোটামুটি বাড়িতে বসায়। তো তান্ত্রিক যেটা বলে যে এটা আসলে অনেক পুরনো এখানে কিছু অতৃপ্ত, তাদের ভাষায় অতৃপ্ত আত্মা আছে বা এবং তাদের বংশগত ভাবে অনেক দিন ধরে এখানে আছে। তো এটাকে আসলে উদ্ধার এটাকে ম্যানেজ করার মতো একটা স্কোপ নেই। তো উনি আরেকজনকে নিয়ে আসে, দেন এটাকে মোটামুটি একটু সলভের দিকে নিয়ে যায়। তো এরপরে অনেকদিন ঘটনা এরপরে ওইরকম ঘটেনি। তো রিসেন্টলি শোনা যাচ্ছে যে এখানে কিছু একটা হচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম যে একটা কিছু টাইপের হচ্ছে, যেটা আমাদের মানুষ থাকবে বা